ব্যাংক চলে কি লাগান আমি মনে করেন জমা রাখলাম 10,000 টাকা। আপনার কালকে 5,000 টাকার দরকার পড়ছে, আপনি ব্যাংক থেকে গিয়ে লোন করছেন, তো আমার 10,000 টাকাটা তারা জমা রাখলো আর রাখিয়া এই 5,000 এখান থেকে 5,000 টাকা আপনারা দিন। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা তো ব্যাংকে সবাই অ্যাকাউন্ট করি, কিন্তু ব্যাংক জিনিসটা কিতা আর ব্যাংকে কী কী ধরনের কাজ হয় চলেন এই বিষয়ে একটু আলোচনা করি। তো প্রথমে ব্যাংক জিনিসটা কিতা। ব্যাংক এমন একটা জায়গা যেখানে আমরার উপার্জিত টাকা আমরা জমা রাখতে পারি, আর আমরা দরকার পড়লে এখান থেকে আমরা টাকা উঠিয়ে আনতে পারি। দুইটা, একটা হইল গিয়ে আমরা সেভিং অ্যাকাউন্ট থেকে উঠিয়ে আনতে পারি, আর একটা হইল গিয়ে লোন ফর্মে আমরা আনতে পারি। তো ব্যাংকের কাজ হইল গিয়ে আমরা জমানের টাকা জমা রাখা, আর আমরা টাকার দরকার পড়লে আমরা টাকা দেওয়া, এটা হইল ব্যাংকের কাজ। তো ব্যাংক কয় ধরনের হইতে পারে? ভারতে মেইনলি ব্যাংকের 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হইল গিয়ে আপনার সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক আর রিজনাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক হইল গিয়া ভারতের সেন্ট্রাল ব্যাংক হইল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, একমাত্র ব্যাংক যে সব ব্যাংকের রেগুলেটরি বডি হওয়া যায়, যে সব ব্যাংকের কাজগুলো ঠিকঠাক করে কিনা, নিয়ম রেগুলেশন সব ঠিকঠাক মানের কি না মানেন না, এগুলার দেখাশোনার দায়িত্ব হইল কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। সেকেন্ডলি আমরা যেগুলো ট্রানজাকশন করি, আমরা যে ব্যাংকগুলোতে আমরা অ্যাকাউন্টগুলো খুলি, এইগুলো হইল কি কমার্শিয়াল ব্যাংক। বেসিক্যালি কমার্শিয়াল ব্যাংকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হইল কি প্রাইভেট সেক্টর ব্যাংক, একটা হইল কি পাবলিক সেক্টর ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংক হইল কি যেগুলো উদাহরণ হিসাবে আমরা ধরতে পারি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, এই ধরনের যেগুলো গভর্নমেন্টের আন্ডারটেকিং করা আছে এগুলারে পাবলিক সেক্টর ব্যাংক পাওয়া হয়। আর প্রাইভেট সেক্টর হইল কি নর্মালি আইসিআইসিআই, এক্সিস, এইচডিএফসি, বন্ধন, এই ধরনের ব্যাংকগুলারে পাওয়া হয় প্রাইভেট সেক্টর ব্যাংক, যেগুলো গভর্নমেন্টের শেয়ার থাকে না আর কি। কোঅপারেটিভ ব্যাংক আর হইল গিয়া রিজনাল ব্যাংক। ব্যাংক চলে কি লাগান আমি মনে করেন জমা রাখলাম 10,000 টাকা। আপনার কালকে 5,000 টাকার দরকার পড়ছে, আপনি ওই ব্যাংক থেকে গিয়ে লোন করছেন, তো আমার 10,000 টাকাটা তারা জমা রাখলো আর রাখিয়া এই 5,000 এখান থেকে 5,000 টাকা আপনারে দিল, আরেকজনের দরকার পড়লো, তারে আরও 5,000 টাকা দিল। আমি যে 10,000 টাকা জমা দিছি এটার উপরে আমার ইন্টারেস্ট দেয় ধরুন 5%, ঠিক আছে। এটা আমি ধরুন সেভিং অ্যাকাউন্টে জমা রাখছিলাম, আর এটা থেকে যেটা আপনারে 5,000 টাকার লোন দিছে এটা থেকে আপনার কাছ থেকে লইব 12%, 13%, 14%, যায়ের জেলাখান লইতে পারে, সবের আলাদা আলাদা ইন্টারেস্ট রেট আছে সব ব্যাংকের। তো ওই যে আমি 5,000 টাকা, আমি যে 10,000 টাকা রাখছিলাম এখান থেকে 5% আমারে দিছে ইন্টারেস্ট, ধরুন আপনার আমারে দিছে 500 টাকা, ঠিক আছে। আর আপনার কাছ থেকে কিন্তু 10%, 12% লোন, মানে 1,000-1,200 টাকা আপনার কাছ থেকে ইন্টারেস্ট লোন বছরে, ঠিক আছে। তো এইটা হইল কি সিম্পল ব্যাংকের ব্যবসা। আমরা কাস্টমারে এই ব্যাংকে কী কী অ্যাকাউন্ট করতে পারি? আমরা কাস্টমারে একটাই জানি যে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করছি, এটার নাম কিন্তু বহুত ধরনের আছে, ব্যাংকে বহুত ধরনের অ্যাকাউন্ট করে। 1 নম্বর ধরলেন আপনি সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, এনআরআই অ্যাকাউন্ট। আমরা যেটা সাধারণ মানুষের যেটা অ্যাকাউন্ট করি এটারে হওয়া হয় সেভিং অ্যাকাউন্ট। এই সেভিং অ্যাকাউন্টেরও আবার বেশ কয়েকটা ভাগ আছে, এর ধরনের বেসিক সেভিং অ্যাকাউন্ট আছে। তো আমরা যদি ব্যাংকে গিয়া জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট করতে লাগে, তো ম্যাক্সিমাম ব্যাংকে কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করে না, তারা করে কিনা মিনিমাম 5,000, 10,000 একটা ভ্যালু অ্যামাউন্ট আমরা জমা রাখতে লাগে। তো এখানে সেভিং অ্যাকাউন্ট যদি আমরা করতে হয় ম্যাক্সিমাম আমরা যেগুলা ওই যে বললাম পাবলিক সেক্টর ব্যাংক, যেগুলা ধরেন আপনি ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, এইগুলাতে গেলে আমরা জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটা করতে পারি। আদার্স বাকি প্রাইভেট ব্যাংকে কিন্তু বহুত কম জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করে, কারণ তারা এটার বেনিফিট এমন কিছু পায় না। তো আমরা সেভিং অ্যাকাউন্ট যদি করতে হয় তো আমরা এগুলাতে করতে চাই। আর যদি বড় অ্যামাউন্ট, আমি ব্যবসায়ী মানুষ, তখন আমি কিতা করি কারেন্ট অ্যাকাউন্ট করি। সেভিং অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট ডিফারেন্স কিতা? সেভিং অ্যাকাউন্ট হইল কি যেখানে আমি আমার 5,000 টাকা জমা রাখিতে 5,000 উঠাইতে পারবো। আর কারেন্ট অ্যাকাউন্ট যদি হয় তো কারেন্ট অ্যাকাউন্টে আমি 5,000 যদি জমা রাখি আর আমার দরকার পড়ে 10,000, তো 10,000ও আনতে পারবো। কারণ এটা কিন্তু সবে খুলতে পারতো না, যারা ব্যবসা আছে, ব্যবসার ভালো টার্ন ওভার আছে, তারাই কারেন্ট অ্যাকাউন্ট করে, ঠিক আছে। কারেন্ট অ্যাকাউন্টে গিয়ে যেটা আমি যে 5,000 জমা রাখা আসলো, আমি 10,000 উঠে আনছি, এক্সেস যে 5,000 আনছি এটার একটা ইন্টারেস্ট ব্যাংকে আমার উপরে চার্জ করবো। তো এইটা হইল কি সেকেন্ড, যেটা আমি বললাম। প্রথমে হলাম সেভিং অ্যাকাউন্ট, সেকেন্ড হলাম কারেন্ট অ্যাকাউন্ট। আর কিতা হইতে পারে, আমি যদি চাকরিয়ান আছি, চাকরি করি, তখন আমি এই যে অ্যাকাউন্টটা করবো এটার হইব স্যালারি অ্যাকাউন্ট। এনআরআই অ্যাকাউন্ট আরেকটা অ্যাকাউন্ট আছে, যেখানে বিদেশি বা ইন্ডিয়ান মানুষ বিদেশেও থাকে, এই অ্যাকাউন্টটা করতে পারে, ঠিক আছে। তো মিনিমাম যে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, এনআরআই অ্যাকাউন্ট, প্রত্যেকটাতে যদি দেখা যায় তো মিনিমাম একটা ব্যালেন্স জমা রাখতে লাগে। আর খালি বেসিক সেভিং অ্যাকাউন্ট যেটা আছে এটাতে মিনিমাম অ্যামাউন্ট ছাড়াও আমি ব্যাংক অ্যাকাউন্ট চালাইতে পারি, ঠিক আছে। তো কারেন্ট অ্যাকাউন্টে কিছু জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট আছে,
যে কিন্তু বহুত কম, যেমন এক্সাম্পল AU স্মল ফাইন্যান্স ব্যাংকে করে, HDFCও করে, বাট এটা রেয়ার। ঠিক আছে, HDFCও মিনিমাম হলেও 10,000 আপনার ডিপোজিট এখানে অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন করতে লাগে। এই যে আমরা অ্যাকাউন্টটা করি, আমি 5,000 টাকা জমা রাখলাম, এটা তো কয়েক ধরনের দেখুন ব্যাংকে এই টাকাগুলারে ইউটিলাইজ করে। একটা তো আমি যেটা টাকা রাখলাম এটা তারা অন্যরে লোন দিয়া এটা থেকে বড় একটা অ্যামাউন্ট ইন্টারেস্ট পাইল, আর আমারে দিল ধরো মিনিমাম একটা অ্যামাউন্ট। তাছাড়াও ব্যাংকে আরও বহুত, এই আমার অ্যাকাউন্ট থেকে আরও বহুত চার্জ আমার কাছ থেকে নেয়। যেমন ধরুন আমার যদি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট না হয়, তখন আমার এখান থেকে যদি মিনিমাম ব্যালেন্স যেটা আছে 5,000 10,000 এটা যদি মেনটেন করতে না পারি, তখন আমার কিতা করে একটা চার্জ তারা অ্যাড করে। এই মিনিমাম ব্যালেন্সটা চেক করে কি লাগান, ধরুন মাস কোয়ার্টারলি হোক আর মাসে হোক হিসাব করে, ধরুন মাসের হিসাবে যদি করে, তখন আজকে বিকালে রাত্রে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, ধরুন আমার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, আর আমার এটার মিনিমাম ব্যালেন্স অ্যামাউন্ট আছে 5,000 টাকা। ঠিক আছে, তো আজকে আমার 10,000 টাকা আছে, মানে 5,000 টাকা এক্সেস আছে। তো কালকে যদি আমার এখানে জিরো হয়ে যায়, তো 2 দিনের আমার ব্যালেন্সটা মিলে গেল 5,000 2 দিনে অ্যাভারেজে 10,000 আমার ঠিক আছে। পরশু দিনে আমার অ্যাকাউন্টে যদি আবার জিরো হয়ে যায়, দেন আমার এটা মিনিমাম ব্যালেন্স মেনটেন হতো না। তো ইভিনিংয়ের এন্ড অফ দ্য ডের যে ব্যালেন্স আছে, এটা 30 ডেজের অ্যাভারেজ গড় যদি আমার 5,000 টাকা হোক আর 10,000 টাকা, ওইটা না হইলে এটা একটা চার্জ তারা আমার কাছ থেকে নেয়, 1 নম্বর। তাছাড়া আমার কাছ থেকে নিব কিতা আমার যদি এটিএম দেয়, তো এটিএমের একটা চার্জ তারা নিব, এটিএম চার্জ মান্থলি একটা, ইয়ারলি একটা চার্জ নিব। RTGS NEFT যদি ব্যাংকে গিয়ে আমি টাকা বড় অ্যামাউন্টে RTGS NEFT করতে যাই, এটার একটা চার্জ নিব। SMS আমার SMS চার্জ আরেকটা নিব আলাদা করিয়া, যেখানে আমার মোবাইলে মেসেজ যায় কত টাকা ব্যালেন্স আছে নাই আছে, এটা ইয়ারলি একটা চার্জ SMS চার্জ নিব। তাছাড়াও ইয়ারলি মেনটেনেন্স চার্জ আর একটা নেই, সব কিছু করা আলাদা আলাদা করে দেওয়ার পরে ইয়ারলি অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ হইয়া আর একটা আলাদা চার্জ নেই। তো ব্যাংকের যখন ব্যবসাটা কী লাগানো হয়, এটা একটু হাইলাইটটা নিশ্চয়ই পাইছি। আমি যদি ব্যাংকে গিয়া চেক জমা দিই, ঠিক আছে, ওই চেকটা বাঙ্গানির লাগেও আলাদা আমার একটা চেকের চার্জ দিতে লাগে। তো আজকের ভিডিওটা এতটাই, আগামী দিনে আমরা আরও ডিটেইলসে এগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।